নিউজ 24 এর নিয়মিত মধ্যরাতের আয়োজন নিউজরুম সংলাপে স্বাগত জানাচ্ছি আমি লাকমিনা জেসমিন সোমা। আমরা সারা দিনের ঘটনাগুলো বিশ্লেষণ করে থাকি। দিন শেষে এর জন্য আমাদের সাথে অতিথিরা যুক্ত হন এবং তাদের মতামতগুলো তুলে ধরেন, বিশ্লেষণ করেন। আমাদের সাথে আজকে 3 জন অতিথি যুক্ত হয়েছেন। আমাদের সাথে রয়েছেন সৌরভ হাসান, সিনিয়র সাংবাদিক ও কবি। আমাদের সাথে আছেন অজয় দাশগুপ্ত, সিনিয়র সাংবাদিক, লেখক ও গবেষক। এবং আমাদের সাথে আজ যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর মেজবা কামাল, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আলোচনা শুরু করতে চাই। আমরা সারাদিনই দেখেছি আমাদের নিউজ রুমে আসলে আলোচিত যে বিষয়টি ছিল যে সারা দেশে কেরোসিন এবং ডিজেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে আসলে সারা দেশে যে পরিবহন ধর্মঘট চলছে এবং তার প্রেক্ষিতে সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তিগুলো আমরা দেখেছি সারা দেশেই। সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। সৌরভ হাসান, আপনাকে দিয়েই শুরু করতে চাই, কারণ এই যে হঠাৎ করে তেলের দাম বৃদ্ধি, কোনো ধরনের আগাম কোনো ঘোষণা ছিল না, এটিকে আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ। গত বুধবার মধ্যরাতে জ্বালানি মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে ডিজেল এবং কেরোসিনের দাম 65 লিটার প্রতি 65 টাকা থেকে 60 টাকায় উন্নীত হলো, অর্থাৎ দাম বাড়ানো। একই সঙ্গে বলা হলো যে আজ মধ্যরাত থেকে কার্যকর হবে, অর্থাৎ যখনই ঘোষণা তখনই কার্যকর। দেখুন, জ্বালানি তেলের দাম বাড়ানোর পক্ষে তাদের যুক্তি আছে, আবার না বাড়ানোর পক্ষে যুক্তি আছে। যে এখন তারা বলছে যে লোকসান হচ্ছে, কিন্তু যখন লাভ ছিল, অর্থাৎ আন্তর্জাতিক বাজারে যখন দাম অনেক কম ছিল, তখনও কিন্তু তারা বেশি দামে বিক্রি করেছে। আচ্ছা, সেই বিতর্কের চেয়েও বড় হচ্ছে যে তারা যে এরকম একটি সিদ্ধান্ত নিল, এর প্রভাব প্রতিক্রিয়া কি পড়তে পারে গণপরিবহনের মালিক, শ্রমিক, পণ্য পরিবহন যারা করছেন, তারা এটাকে কিভাবে নিবেন, এবং এটি কি তাদের ভাবনায় ছিল না, অথবা তারা একটি চাপিয়ে দিয়েছে? তাহলে হলো কি, যে সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে গণপরিবহনের মালিকরা, শ্রমিকরা ধর্মঘট ডাকলেন। বাংলাদেশে ধর্মঘটের কিন্তু একটি নিয়ম কানুন আছে, আইন আছে, যে কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠান আগাম নোটিশ না দিয়ে, বিজ্ঞপ্তি না দিয়ে ধর্মঘট ডাকতে পারে না। এ কারণে দেখুন তারা কি চালাকি করেছে, যে তারা বলছে যে আমরা আনুষ্ঠানিক ধর্মঘট ডাকি। এর আগেও গণপরিবহনের মালিক শ্রমিকরা একই কাজ করেছে, গণপরিবহন আইনের বিরুদ্ধে। সরকার এই আইন করেছে এবং সরকারেরই আস্থাভাজন, বিশ্বস্ত, ঘনিষ্ঠ লোকজন আবার সেই আইন উল্টে দেওয়ার জন্য ধর্মঘট ডেকেছিলেন। মানে এটি, এবং এবারের যে ধর্মঘটে জিম্মি হলো কারা? জনগণ। আমরা ধরে নিলাম যে সরকার জ্বালানি তেল বাড়ানোর যুক্তি তারা দিচ্ছে, তার পক্ষে যথেষ্ট মানে যথেষ্ট পক্ষে কথাবার্তা আছে, কিন্তু সেই কাজটি তারা কেন গণপরিবহন মালিক বা শ্রমিকদের সাথে আলোচনা করে দিলেন না, এবং সেটি কেন বুধবার ঘোষণা দিয়ে বুধবার রাতেই কার্যকর করতে হবে, সেটি কেন আগে আলোচনা করে করলেন না? করলে দাম বাড়ানো কমানোর চেয়ে এই যে মানুষ জিম্মি হলো, লাখ লাখ মানুষ, দেখুন, আপনি জানেন যে চাকরি প্রার্থীরা শুক্রবার পরীক্ষা দিতে পারেনি, অনেকে গন্তব্যে পৌঁছতে পারেনি। শনিবার ভর্তি পরীক্ষা ছিল অনেক বিশ্ববিদ্যালয়, অনেকে পৌঁছতে পারেনি। এই মানুষকে জিম্মি করে যে আন্দোলন, যে ধর্মঘট, এটি আমি বলি যে এটি শুধু জবরদস্তি বললে হবে না, এটি হচ্ছে নৈরাজ্য তৈরি করা এবং তাদের দাবি আদায়ের জন্য। কিন্তু মানুষ যাবে কোথায়? সাধারণ মানুষ, সবার তো আর ব্যক্তিগত গাড়ি নেই। তাহলে এই যে গণপরিবহন যারা ব্যবহার করেন, এমনকি ধরুন হাসপাতালে যে রোগী যাবে, সে কিভাবে যাবে? আমি মনে করি যে পুরো বিষয়টাই একটি ললেসনেস, অর্থাৎ আইনহীনতা, আইন শাসন, আইন কে অগ্রাহ্য করা, অমান্য করা, এবং সরকার বিরোধী দলের বা যে কোনো পক্ষের যে মিছিল সমাবেশ করলে বলা হয় যে অনুমতি নেয়নি, এ কারণে মিছিল ভেঙে দেওয়া হয়, সমাবেশ ভেঙে দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে তারা কি করলো? এত নিশ্চুপ থাকলো না? এক মন্ত্রী আহ্বান জানালেন যে ধর্মঘট প্রত্যাহার করো, কিন্তু মালিকরা বললো যে ধর্মঘট প্রত্যাহার হবে না। আরেক মন্ত্রীর সাথে বৈঠক হলো, তাতেও তারা জানিয়ে দিল যে
ভাড়া না বাড়ানো পর্যন্ত ধর্মঘট চলবে। জি সোহরাব হাসান, দেখুন আমি বুদ্ধি আসবো আপনার কাছে, আবারও আসবো, এই আলোচনা এগিয়ে নিতে চাই। আমি একটু অজয় দাশগুপ্তের কাছে যেতে চাই। অজয় দাশগুপ্ত, সোহরাব হাসান যে প্রশ্নটি তুলেছেন যে ঠিক আছে, যেহেতু তারা কিছু কারণ দেখিয়ে আসলে দাম বাড়িয়েছে, কিন্তু জনগণকে জিম্মি করে পরিবহন ধর্মঘট করা পরিবহন মালিকদের পক্ষ থেকে, বা এটি আসলে কতটুকু যৌক্তিক, এই যে মানুষের জিম্মি করা? এটা দুর্ভাগ্যজনক বাড়তি। দুর্ভাগ্যের কারণ এইটা যে যাদের সামনে রেখে পরিবহন মালিকরা এবং পরিবহন শ্রমিকদের কথাও বলা হয়, তারা উভয় শাসক দল বা শাসক জোটের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। নৌ পরিবহনের যারা আছেন লঞ্চ মালিক, তারও যিনি প্রধান নেতা, তিনিও কিন্তু ক্ষমতাসীন দলের একজন গুরুত্বপূর্ণ নেতা। তারা বলেন, যুক্তি আছে যে আমরা গত করোনা কালে যানবাহন বারবার লকডাউন হয়েছে, ক্ষতি হয়েছে, কিন্তু একদিন অপেক্ষা করা যেত না, 2 দিন অপেক্ষা করা যেত না? লকডাউনে যদি 6 মাস, 1 বছর, 1.5 বছর, তারাই বলছেন যে 1.5 বছর আমরা ক্ষতি হয়েছে, একদিনও করলেন না কেন? এই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে জনগণকে জিম্মি করা, এই জিম্মির জন্য যেমন পরিবহন শ্রমিকদের নেতা, পরিবহন মালিকদের নেতা, এফবিসিসি এর মতো প্রতিষ্ঠানের নেতা, বিজিএম এর মতো প্রতিষ্ঠানের নেতারা কিন্তু, লঞ্চ মালিক সমিতি যদি বলেন, অন্যান্য অনেক শ্রমিক সংগঠন আছে, দুর্ভাগ্যজনক ভাবে সামনে মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়, কিন্তু দাবি আদায়ের জন্য যারা এই সব সংগঠনের পেছনে ধনবান গোষ্ঠী, তারা সামনে রাখে ক্ষমতাসীন দলের লোকদের, যাতে সরকারের সঙ্গে দেন দরবারে সুবিধা হয়। এবং এইটা কিন্তু ক্ষমতাসীন দলের যারা নেতৃত্বে আছেন, মূল নেতৃত্বে আছেন, আমি বলবো যে এই বিষয়টা গুরুত্বের সঙ্গে দেখা উচিত যে তাদের দলের নেতা যারা, তারা কেন জনদুর্ভোগ সৃষ্টির কারণ হবে। তেলের দাম ধরেন, এই ক্ষেত্রে আমি আমাদের অর্থনীতিবিদ, গবেষক, তাদেরও একটা ভূমি, গত 6-7 মাস ধরে কিন্তু জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে বাড়ছে। অর্থনীতিবিদদের কাজ হচ্ছে কিন্তু, মানে অনেক রাজনৈতিক নেতা জনতুষ্টি নিয়ে মানুষকে একটু সহজ কথা বলা, মানুষকে মানে ভালো কথা বলা, রাজনীতিকরা অনেক সময় এটা করেন, আমরা দেখি প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। অর্থনীতিবিদদের কাজ হচ্ছে কিন্তু বাস্তব চিত্র তুলে ধরা এবং করণীয় গুলো তুলে ধরা। এই যে গত 1 বছর ধরে বলা যায় যে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হয়ে গেছে, কিংবা তার চেয়েও বেশি বেড়েছে, আমাদের অর্থনীতিবিদদের কিন্তু আমি খুব কম লেখা দেখি যারা এই বিষয়ে জনগণকে, সরকারকে সতর্ক করছে যে এত ভর্তুকি দেওয়া। কারণ হলো যে ধরেন, ভারতে এখনো কিন্তু আমাদের যদি 80 টাকা হয়, ভারতে কিন্তু ডিজেলের দাম আমাদের টাকায় 100 টাকার বেশি এখনো। এইটা পাচার হয়ে যাওয়ার শঙ্কা থাকে। এইসব বিষয় কিন্তু অর্থনীতিবিদদের সবসময় দায়িত্ব থাকে জনগণকে, একই সঙ্গে সরকারকে এবং অন্য যারা স্টেক হোল্ডার আছে সবাইকে সতর্ক করা। এবং জ্বালানি তেলের দাম, এইটা আরেকটা বিষয়ের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করব। আমাদের সবচেয়ে বড় আমদানি ব্যয় কিন্তু হয় জ্বালানি খাত। এই জ্বালানিটা, এই যে সরকারের থেকে একটা যুক্তি দেওয়া হলো যে দাম না বাড়ালে পাচার হয়ে যেত, পাচার ঠেকানো সরকারের যেমন দায়িত্ব, আরেকটা দিকে এই ক্ষেত্রে আছে। কিন্তু আমরা আমদানি করি কিন্তু ডলারে, পাচার হয়ে যায়, তারপরে যে মূল্যটা পাই সেটা কিন্তু স্থানীয় মুদ্রায়। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও কিন্তু একটা অহেতুক চাপ পড়ে এই চোরা কারবারিদের কারণে। এইসব বিষয় কিন্তু জনগণকে সচেতন করা, এইটা অর্থনীতিবিদদের দায়িত্ব থাকে। আমার মনে হয় তাদেরকে একটি পূর্বাভাস দেওয়া উচিত বলে এই বিষয়গুলো সতর্ক করা আরো বেশি। জি অজয় দাশগুপ্ত, আবারও আসবো। আমি একটু অধ্যাপক ডক্টর মেজবা কামাল আপনার কাছে যেতে চাই। একটু বিভিন্ন কারণেই বিভিন্ন যুক্তির কথা বললেন অজয় দাশগুপ্ত, সোহরাব হাসান, যে বাড়ানো ঠিক হয়নি, বা এই প্রতিবাদ হঠাৎ করে, এমন প্রতিবাদের ভাষা এমন হওয়া উচিত না। আপনার কাছে একটু জানতে চাই যে এই যে সারা দেশে, আমি আসলে আবারও দুর্ভোগের বিষয়টিকেই বেশি ফোকাস করতে চাই, যে আমরা দেখেছি যে সারাদিন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং একই সাথে শিক্ষার্থীদের একটা বড় ধরনের ভোগান্তি ছিল, এবং ঠিক এই কারণে তারা যদি কোনো কারণে পরীক্ষা মিস করে, এই দায়ভার আসলে কার উপরে যায়?
বাংলাদেশে কি দায়ভার নেওয়ার কোনো সংস্কৃতি আছে? আম, সেরকম কোনো সংস্কৃতির কথা তো আমার জানা নাই বাংলাদেশে। কাজে আপনার মানে এই আলোচনাটা কতটা কার্যকর আমি জানি না। আসলে আপনি দেখুন, এখানে তো আমার কাছে মানে জনাব সোহরাব হাসান এবং অজয় দাশগুপ্ত যে আলোচনাটা করলেন, সেই আলোচনার প্রত্যেকটা যুক্তি কিন্তু খুবই মানে বাস্তবসম্মত এবং প্রত্যেকটাই যুক্তিপূর্ণ। এবং এই গোটা দুজনের যে আলোচনা, সেই আলোচনার মধ্যে দিয়ে যে বিষয়টা বেরিয়ে এলো সেটা হচ্ছে যে এখানে পরিকল্পনার খুব একটা অভাব এবং এখানে সমন্বয়েরও খুব অভাব। এবং সবচেয়ে যেটা বড় অভাব সেটা হচ্ছে যে মানুষের দুর্ভোগকে চিন্তার মধ্যে রাখা। যারা আপনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যারা সিদ্ধান্ত নেন, তারাও যেমন মানুষের দুর্ভোগের কথা ভাবেন না, তেমনি আপনার যারা মানে যাদের সিদ্ধান্ত এই যে আপনার ধর্মঘটের মতো দিকে ঠেলে দেয়, তারাও তো মানে একটা মানে জনদুর্ভোগের কথা মাথায় রেখে তারাও তো কিছুটা সিদ্ধান্ত নিতে পারতেন। মানে ডক্টর জ্বালানি মেজবা কামাল, তেলের এখানে মূল্য কি বেড়েছে। আপনি আসলে শুধু এই সমন্বয়হীনতা দেখেন, নাকি এর আগের দুই আলোচকের প্রেক্ষিতে কিন্তু বলতেই হয় যে অনেকটা মিলে মিশে পরিবহন মালিক বলেন আর জ্বালানি তেলের দাম বাড়ানো বলেন, আসলে মিলে মিশে এরকম একটি কর্মসূচি দেওয়া হয় কিনা, এক মানে ধরনের মৌন সম্মতি আছে কিনা? মৌন সম্মতি আছে তা আমি মনে করছি না, কিন্তু যেহেতু আপনার সেখানে সরকার আমি যে পক্ষের কথাটা বলতে লোকেরাও আছেন, চাইছিলাম, তারা সামনে থেকে কাজ করছেন। আমি যেটা বলছিলাম যে আপনার দেখুন মানে যে এইখানে তাদের জনগণের যে ভোগান্তি, সেই ভোগান্তি নিরসনের জন্য বা ভোগান্তি কমানোর জন্য তাদের যে একটা দায়িত্ব আছে, সে বিষয়টা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। পরিবহন মালিক শ্রমিকরা যে যুক্তিতে ধর্মঘটে যাচ্ছেন, সেই যুক্তি তার মধ্যে নিশ্চয়ই পজিটিভ যুক্তি আছে, কিন্তু আপনার মানে সেটা তো আপনার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হলো, মানে এটা কি আপনার মানে একদম সেদিন থেকেই করতে হবে? এটার জন্য কোনো নোটিস পিরিয়ড দেওয়ার মতো আপনার কোনো সুযোগই কি ছিল না? আসলে তো নিশ্চয়ই ছিল। আবার আপনার যারা জ্বালানি, তার আগের যে কথাটা যে যে কর্তৃপক্ষ আপনার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করছে, যে কথা আপনার সৌরভ হাসান ভাই বলছিলেন, যে যখনই ঘোষণা দেওয়া হলো তখন থেকেই কার্যকর। এই যে তাৎক্ষণিক ভাবে কার্যকর করার যে সিদ্ধান্ত এই সংস্থাগুলো নেয়, তো তারা আপনার মানে এগুলোর কি ইম্প্যাক্ট হতে পারে এবং স্পন্টেনিয়াস রিয়াকশনস কি হতে পারে এবং তার কি ধরনের দুর্ভোগ তৈরি হতে পারে, সেই বিষয়গুলো তো তারা আপনার মাথার মধ্যে নেওয়া উচিত। কেন আপনার এই ঘোষণাটা তো 1 মাস আগেও দেওয়া যায়, আপনার পরবর্তী মাসের 1 তারিখ থেকে বা 5 তারিখ থেকে এটা হবে, কিংবা আপনার 3 সপ্তাহ আগে 2 সপ্তাহ আগে তো এটা দেওয়া যায়, কিন্তু সেটা তো আপনার করা হচ্ছে না। তার মানেটা কি? যে এই যে দুর্ভোগটা হয়, এই যে মানুষজনের যে দুর্ভোগ, চাকুরি প্রার্থীদের যে দুর্ভোগ, এই যে আজকাল ঢাকা শহরে যেটা যে আপনার প্রতিদিন তো 20টা 24টা 26টা পরীক্ষা হচ্ছে প্রতিদিন, বা বিশেষ করে ছুটির দিনগুলো। তো আপনার যখনই আপনার এরকম আপনার বুধবারে ঘোষণা দিল, আর আপনার ধরুন শুক্রবারে তো তার ইম্প্যাক্ট, শনিবারে ইম্প্যাক্ট, বা এরকম আর কি আপনার। তো ফলে আপনার যেটা হচ্ছে যে আপনার এই যে চাকুরি প্রার্থী যারা আমাদের দেশে, শিক্ষিত বেকারের যে সংখ্যা এটা গগনচুম্বী, সেখানে তারা যে পরীক্ষা দিতে পারছে না, তারা যে যেতে পারছে না, তারা তো টাকা পয়সা খরচ করে দিয়েছে এবং বয়স সীমা তো পেরিয়ে গেছে বা যাচ্ছে। এই যে আশঙ্কাগুলোর মধ্যে দিয়ে যা এই যুব সমাজকে যেতে হচ্ছে, তো তাদের এই যে দুর্ভোগ, এই দুর্ভোগটা দেখানোর জন্য মনে হচ্ছে যে কেউই নাই। তো সেদিক থেকে মানে এক হচ্ছে আমি মানে দুর্ভোগের দায়িত্ব কাউকে নিতে হবে, পরিকল্পনা করতে হবে, সমন্বয় করতে হবে, এই সবগুলো বিষয় খুব জরুরি। কিন্তু সেই জিনিসগুলো আমরা তো বলছি, আপনারা তো রিপোর্ট করছেন, আমি তো সারাদিন ধরে রিপোর্ট দেখছি, বিভিন্ন মিডিয়া রিপোর্ট করছে, কিন্তু কোনোবারই তো আপনার এই দফায় দফায় যে বাড়ে, এর তো কোনো ব্যতিক্রম হয় না। মিডিয়াকে তো বুড়ো আঙ্গুল দেখায়, জনমতের তো কোনো মূল্য আছে কি? এখানে এরা এতই ক্ষমতাবান, এখানে সিদ্ধান্ত গ্রহণকারী আমলারা
এখানে আমলাতান্ত্রিকতার প্রসঙ্গটাও আনা দরকার। জি সেগুলো তারা এত আপনার শক্তিশালী যে মানুষকে মানুষ মনে করে না, মানুষের অধিকারকে মানে কোনো মূল্য দেয় না এরা। এবং এই তো সেখানে হচ্ছে নিশ্চয়ই সব পক্ষেরই একটি দায়িত্ব আছে। আমি আবারও সৌরভ হাসান আপনার কাছে যেতে চাই। Of course. এই এমন একটি পরিস্থিতিতে আসলে আমরা দুই রকম প্রতিবাদ আসলে দেখার কথা, যেটি জ্বালানি তেলের দাম কমানো একটি হতে পারে এবং অথবা আরেকটি হতে পারে যে নাকি ভাড়া বৃদ্ধি নিয়ে প্রতিবাদ করবে। কিন্তু আমরা দেখছি যে মূলত এই ভাড়া বৃদ্ধি নিয়েই আসলে প্রতিবাদটা শুরু হয়েছে, কিন্তু জ্বালানি তেলের দাম কমানোর জন্য যারা প্রতিবাদ করবে সেই প্রতিবাদ আসলে কতখানি হচ্ছে বলে আপনার মনে হয়, বিশেষ করে যদি বলেন যে রাজনৈতিক দলগুলো? রাজনৈতিক দলগুলো কাদের প্রতিনিধিত্ব করে? যদি সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করতো, যদি শ্রমজীবী খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্ব করতো, তাহলে এক ধরনের তাদের নীতি কৌশল হতো, পরিকল্পনা হতো। আর যদি তারা ক্ষমতাবান, ধনবান এবং সমাজের সুবিধা ভোগী শ্রেণীর প্রতিনিধিত্ব করে, তাহলে কিন্তু অন্য ধরনের হবে। যেটি অজয় দাশগুপ্ত এবং মেজবা কামাল স্যারও বললেন, যে জনগণের দুর্ভোগের কথা, তো সেটি তো সরকারের নীতি নির্ধারকরা ভাবছেন বলে মনে হয় না। আমি বলছি জ্বালানি তেল দাম বাড়ানোর, যেটি অজয় দাশগুপ্ত বললেন যে অর্থনীতিবিদরা কেন এই কথা বলেন না, অর্থনীতিবিদদের অন্যান্য পরামর্শ কি সরকার খুব শোনে বলে মনে হচ্ছে? অর্থনীতিরাও তো বলেছেন যে এই দুর্নীতি, এই করোনাকালে নতুন 3 কোটি দরিদ্র, নতুন 3 কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছে, তাদের সহায়তা দরকার, কিন্তু সরকার তো সেটা স্বীকারই করছেন না। সুতরাং এবং সরকার কতটা প্রচার করেছে যে জ্বালানি তেলের দাম, আমি তো দেখলাম যে সরকার সিদ্ধান্ত নেওয়ার পর পত্রিকায় একটা বিজ্ঞপ্তি দিয়েছে কি কি কারণে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, কিন্তু যে প্রশ্নটি আসছে যখন 26 টাকা অপরিশোধিত তেলের দাম ছিল 26 টাকা, এখন যেটি 80 টাকার মতো উঠেছে, তখন কিন্তু দাম কমানো হয়নি। সেই প্রশ্ন, সরকার এতদিন কত হাজার কোটি টাকা লাভ করেছে আর এখন কত হাজার কোটি টাকা লোকসান হয়েছে, এই বিতর্কের চেয়ে বড় যে কথাটি আমি বলতে চাচ্ছি যে সেটি হচ্ছে যে সরকার দাম বাড়াতে হবে, তাহলে জনগণকে জানাতে হবে, জনগণকে বোঝাতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে পরিবহন মালিকদের সাথে বসতে হবে। এখন পরিবহন মালিকরা তো সুবিধা পেয়ে গেল যে তারা এখন ধর্মঘটে আছে, সুতরাং তাদের দাবি না মানলে ধর্মঘট প্রত্যাহার হবে না। কিন্তু ধর্মঘটের আগে যদি দর কষাকষি হতো, সরকার কিন্তু তার অবস্থানটা শক্ত হতো। এখন ধর্মঘট আমি প্রত্যাহার করব, ইতিমধ্যে লঞ্চ মালিকরা বলে দিয়েছেন যে দাম ভাড়া দ্বিগুণ করতে হবে। সুতরাং এই পুরো বিষয়টাই সরকারের এক ধরনের গাফিলতি, এক ধরনের কি বলে উদাসীনতা কাজ করেছে, যার সুবিধা নিয়েছে। এমনও তো হতে পারে, অনেক সমালোচক বলেন যে সরকার গণপরিবহনের মালিকদের সুবিধা করে দেওয়ার জন্যই এই কাজটি করেছে, কারণ ধর্মঘট ছাড়া যদি দাম বাড়ানো হয় তাহলে জনগণের মধ্যে বেশি প্রতিক্রিয়া হবে, বেশি বিক্ষোভ হবে, বেশি প্রতিবাদ হবে। সেটি যাতে না হয়, তাহলে বলবে যে আমরা তো দাম বাড়াতে চাইনি, মালিকরা মানছে না, গণপরিবহন মালিকরা মানছে না। এখানে সরকারের যে কুটকৌশল, আমি মনে করি এটি খুবই নিন্দনীয় এবং এটি উচিত হয়নি। দ্বিতীয় হচ্ছে যে এই যে 4 দিন চলে গেল, বুধবার দাম বাড়ানো হলো, আনুষ্ঠানিক বৈঠক দিয়েছে রোববার। আপনি চিন্তা করুন, এই 4 দিন পর, 4 দিনে দেশের যে সর্বনাশ হলো, দেশের যে অর্থনৈতিক ক্ষতি হলো, মানুষের যে দুর্ভোগ হলো, লাখ লাখ মানুষ জিম্মি হলো, এই দায় কে নেবে? কোনো গণবান্ধব, কোনো গণমুখী সরকার, কোনো জনগণের প্রতি দরদ আছে এরকম কোনো সরকার এই কাজটি করতে পারে না। জি, অজয় দাশগুপ্ত, আমি আবারও একটু আপনার ওই পয়েন্টে আসতে চাই যে গবেষক এবং অর্থনীতিবিদ তাদেরও একটি বড় ভূমিকা আছে, যেটি বাংলাদেশে আপনি বলছেন এক ধরনের অভাব আছে। তাদের পূর্বাভাস দেওয়ার কথা যদিও সৌরভ হাসান বলেছেন যে তাদের কথা বা কতটুকু নেওয়া হয়, তারপরও ঠিক এই গবেষক বা অর্থনীতিবিদদের এই গবেষণা বলেন পূর্বাভাসের বাইরে রাজনৈতিক দলগুলোর আসলে যে ভূমিকা, সেই ভূমিকা কতটুকু দেখছেন আপনার কাছ থেকে জানতে চাই। এই গবেষকদের কথাটা বা অর্থনীতিবিদদের কথাটা সবাই ব্যাপারটা তো না, কিন্তু অর্থনীতিবিদরা সবসময় বলা হয় যে অর্থনীতিবিদরা খুব অপ্রিয় হন, অজনপ্রিয় হন, কারণ তারা সত্য কথা বলে। সরকার শুনুক না শুনুক, এই জন্য তারা মানে
তাদের মতো করে বলবে, মানে প্রকৃত সত্য তুলে ধরবে না, এটা অর্থনীতিবিদ বা গবেষক কারোই কাজ হওয়ার কথা না। সরকার নাও শুনতে পারে। আর শুধু তো সরকার না, সরকারের বাইরে তো একটা বড় সমাজ আছে, জনগণ আছে, তাদের কাছেও কিন্তু বাস্তব চিত্রটা তুলে ধরা দরকার। এটা হলো একটা দিক। রাজনীতির ক্ষেত্রে আমাদের সরকারি দলের রাজনীতি, বিরোধী দলের রাজনীতি, এমনকি যে দলগুলো হয়তো কোনো কালে ক্ষমতায় যাবেও না, তাদেরও রাজনীতি কিন্তু এই গবেষণা ভিত্তিক, তথ্য ভিত্তিক রাজনীতি, এই ক্ষেত্রে বড় ধরনের সমস্যা রয়ে গেছে। তারা শুধুমাত্র বিরোধী দল ভাবে, যদি প্রধান বিরোধী দল হয়, যে সরকারকে কোন জায়গাটা ঘায়েল করা যাবে, সেই কারণে যদি দুইটা অসত্য তথ্য তুলে ধরতে হয় করবে। সরকারের দলেও যারা থাকে, 5 জন মন্ত্রী 5 রকম কথা বলছে, কি কারণে? ধরেন যে আমাদের জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, আপনার এখনো কিন্তু আলোচনায় আসে নাই যে ডিজেলে আমাদের অনেকগুলো বিদ্যুৎ কারখানা চলে, সরকারের বিদ্যুৎ সরকার পরিচালিত এবং বেসরকারি পরিচালিত। 23% ডিজেলের দাম বাড়লে তার প্রভাব অবশ্যই এই বিদ্যুৎ উৎপাদনে পড়বে। তখন কিন্তু বিদ্যুতের দাম আরেক দফা বাড়ানোর, রেড চার্জ বাড়ানো। সামনে এখন আমন মৌসুম চলছে, সামনে বড় মৌসুম আছে, বড় মৌসুম হচ্ছে পুরাটাই সেচ নির্ভর, এবং সেচের জন্য হচ্ছে আপনার এই ডিজেল লাগবে অথবা বিদ্যুৎ লাগবে। ডিজেলের দাম বেড়েছে, বিদ্যুতের দাম বাড়ার মানে নিশ্চিতভাবে বলতে পারি যে এটা বাড়বে। তার মানে সেচের ব্যয় বাড়বে, সেটা কৃষি উৎপাদনে তার প্রভাব পড়বে। এই জায়গাগুলো কিন্তু রাজনৈতিক দল, অর্থনীতিবিদ, গবেষক, সমাজবিজ্ঞানী সবারই আলোচনায় রাখা উচিত। শাসক দলের আরো বেশি করে আলোচনায় রাখা উচিত। এবং এইসব বিষয়ে আমি অর্থনৈতিক গবেষক, শুধু মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা এই সিপিডি বা এই ধরনের সংগঠনের কথা তাহলে বলিনি। কেন, মানে আমরা ঠিক কেন রাজপথে রাজনৈতিক দলগুলোর সেরকম ভূমিকা দেখতে পাচ্ছি না? এখানে কি আপনি অন্য কোনো কারণ খুঁজে পান কিনা? না, আমাদের রাজনীতিটা চলে মূলত রাজনীতির ইস্যুতে। আপনার বিরোধী রাজনীতি কিন্তু, আমরা তো কিছু দলকে দেখি যে তারা সাধারণত এই জ্বালানি তেল বলেন বা জনদুর্ভোগ নিয়ে, এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় সোচ্চার থেকেছে। আমাদের দেশে খুব কম। তারা মূল বড় দলগুলো এজেন্ডা ধরে রাখে। সরকার হচ্ছে আগামী নির্বাচন, তার আগে ইস্যু যেগুলো থাকে, ধরেন তত্ত্বাবধায়ক সরকার কেউ চাচ্ছে বা কেউ নির্বাচন কমিশন, এইগুলো নিয়ে যত বেশি কথা, কিংবা শাসক দলের হোক বিরোধী দলের হোক অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে বা নেতার সমালোচনা করে, এর বাইরে এই দৈনন্দিন জীবনের সমস্যাগুলো নিয়ে সরকারেরও যেমন সমস্যা আছে, সরকারের দলেরও তো, অর্থনৈতিক গবেষকের বড় টিম তো সরকারের থাকা উচিত। কিন্তু তার মানে কি জনগণকে নিয়ে কি তারা ভাবছে না? অনেক কম রাজনৈতিক ক্ষমতা, সেটা নিয়ে আমাদের রাজনৈতিক দলের কর্মকাণ্ড, তার কমিটি গঠন, কে এমপি হবে, এমপিদের উপযুক্ত যে তৃণমূল থেকে সুপারিশে আসবে, কাজেই কাদেরকে তৃণমূল কমিটিতে রাখলে তার নামটা সুপারিশে আসে। রাজনৈতিক দলগুলোর ব্যস্ততাটা এই জায়গাটায় বেশি, জনতার ইস্যু নিয়ে, মানুষের ইস্যু নিয়ে তুলনামূলক কম। এই জায়গাটায় রাজনীতির এজেন্ডা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন অবশ্যই হওয়া উচিত বলে আমি মনে করি। জি, অধ্যাপক ডক্টর মেজবা কামাল, আমরা দেখলাম যে অজয় দাশগুপ্ত বেশ কিছু প্রভাবের কথা বলেছেন, তিনি সংকটের কথা বলেছেন যে ঠিক এই জ্বালানি তেলের দাম বাড়ার ফলে আসলে কোন কোন ক্ষেত্রে এক ধরনের প্রভাব পড়তে পারে। আপনার কাছে কি মনে হয়, যখন করোনাকালে অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশের, ঠিক সেই সময়ে এরকম একটি সংকট আপনার মতে কোন দিকে কি ধরনের ক্ষতি হতে পারে? অনেক ধন্যবাদ। যে আলোচনাগুলো হলো তার মধ্যে দেখুন আমাদের রাজনৈতিক সংস্কৃতির বিষয়টাও কিন্তু সামনে চলে এলো, এবং আমাদের রাজনীতির যে অভিমুখ সেটাও কিন্তু সামনে চলে এলো। আমাদের এখানে রাজনীতিতে মানে জনমুখীনতার বড়ই অভাব। কাজে জনগণের জীবনকে যে জিনিসগুলো আলোড়িত করে, আন্দোলিত করে, স্পর্শ করে, নাড়া দেয়, সে বিষয়গুলো কিন্তু রাজনৈতিক এজেন্ডায় আমরা দেখি না। রাজনৈতিক এজেন্ডা আছে ক্ষমতাকে ঘিরে, এবং আপনার সেই ক্ষমতার যে মানে আপনার ভাগবাটোয়ারা কিংবা ক্ষমতার যে আপনার ক্ষমতার লড়াই, সেগুলো নিয়েই আপনার রাজনীতি। সেটা এই ক্ষমতা বা ক্ষমতার বদলের সাথে জনগণের সম্পর্ক কতটুকু, সে প্রশ্নগুলোও কিন্তু এখন ওঠা দরকার। কাজে সেদিক থেকে আপনার আমাদের
অনেক খোল নলচে সহ অনেক কিছুই পাল্টানো দরকার। তার মধ্যে এই রাজনীতির ধারাটাও যদি না পাল্টায়, তাহলে জনগণের জীবন এবং যে সমস্ত বিষয়গুলো জনগণের জীবনকে স্পর্শ করে, সেগুলো রাজনৈতিক এজেন্ডায় পরিণত হতে পারবে না। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা তো গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্র তো শুধু 5 বছর পরে একবার ভোট দেওয়া অথবা না দিতে পারার মধ্যে দিয়ে শেষ হয়ে যাচ্ছে। গণতন্ত্র তো জীবনের সর্বস্তরে প্রতিষ্ঠিত হওয়ার কথা, আর না হলে কিসের গণতন্ত্র? এবং সেক্ষেত্রে আপনার যে কথাগুলো এখানে আলোচনা হচ্ছিল, যে ধরুন যে ইস্যুতে যারা স্টেক হোল্ডার কনসালটেশন যদি না হয়, তাহলে কিসের ঘাসের গণতন্ত্র? এই গণতন্ত্রের কোনো মূল্য নাই। আপনার নাম সর্বস্ব, স্লোগান সর্বস্ব, আমরা এক একটা ব্যবস্থা চালু করছি। যে একটা বিষয় ধরুন, এই যে জ্বালানি তেলের সাথে এই জ্বালানি তেল কারা ব্যবহার করে? হ্যাঁ, তার সাথে মালিক আছে, শ্রমিক আছে, যাত্রী আছে, তারপরে আপনার কত ধরনের মানুষ আছে। তো এই যে যারা স্টেক হোল্ডার, তাদেরকে, ব্যবসায়ীরা আছেন, হ্যাঁ, এই জ্বালানি তেল নিয়ে যারা ব্যবসা করেন তারা আছে, এরকম আপনার নানান যে পর্যায়ের মানুষ আছেন। জ্বালানি তেল আপনার কৃষক আছে, কৃষক তো ব্যবহার করে, শ্রমিক আছে, শ্রমিক ব্যবসায়ী করে, শিল্প উদ্যোক্তারা আছে, তারা ব্যবহার করে। তো এই যে আপনার নানান যে স্টেক হোল্ডার, এই স্টেক হোল্ডারদের সাথে কোনো কথা বলার দরকার মনে করলেন না, হ্যাঁ, কোনো আলোচনা করার দরকার মনে করলেন না। কতিপয় আমলা তাদের আরামকে দাঁড়ায় বসে এসি চেয়ারে, এসি রুমে বসে পেট মোটা বেতন পান, এবং তারা এই সমস্ত মানে অর্বাচীন সিদ্ধান্তগুলো নিতে পারেন, এবং তারা নিচ্ছেন। এই যে তার ফলে হচ্ছে কি, এখানে তো গণতন্ত্রের কোনো বালাই নাই, জবাবদিহিতার কোনো বালাই নাই। আপনার আলাপ আলোচনা, মত বিনিময়, এগুলোর কোনো বালাই নাই। তাহলে এই ব্যবস্থার মধ্যে দিয়ে জনগণের জীবনের সাথে সম্পর্কটা কোথায়? এখানে তো কোনো সম্পর্ক নেই। তো না রাজনীতি দেখছে জনগণকে, না আমলারা দেখছে জনগণকে, না কোনো সিস্টেম আছে যে সিস্টেম একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি করে। হ্যাঁ, তো এই যে জবাবদিহিতার কোনো বালাই নাই, এর মধ্যে দিয়ে আমরা চলছি। ওই যে একটা কবিতা ছিল না, অদ্ভুত উটের পিঠে চলছে স্বদেশ, এখন তো সেই কবিতার কথাই মনে পড়ছে। জি, তার মানে সবশেষে আসলে জনগণই দুর্ভোগ পোহাচ্ছে, এবং সংশ্লিষ্ট কেউই সেই দায়িত্ব নিতে চাচ্ছে না। আবারও সোহরাব হাসান, আপনার কাছে একটু যেতে চাই। দুইজন আলোচকই বলেছেন যে এখনকার রাজনীতিবিদরা বা পলিটিক্যাল লিডাররা তারা আসলে অনেক বেশি ক্ষমতা এবং নির্বাচন নিয়েই পড়ে আছে, এবং আমরা প্রতিদিন তাও দেখছি। দুই দল, বিএনপি এবং আওয়ামী লীগের নেতারা বা অন্যরা সবাই আসলে এখন কথা বলছেন পরবর্তী নির্বাচন নিয়ে, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, নির্বাচন কমিশন নিয়ে। এই বিতর্কে কি কোনো শেষ আছে কিনা, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। প্রথমেই আমি মেজবা কামাল তার বক্তব্যের রেশ টেনে বলতে চাই, এটি যদি কোনো অরাজনৈতিক সরকার হতো, সামরিক সরকার হতো, বা আমলাতান্ত্রিক সরকার হতো, জনপ্রতিনিধিত্বহীন সরকার হতো, তাহলে এটি মেনে নেওয়া যেত যে আমলারা আরাম চেয়ারে বসে এই সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক সরকার, এবং প্রচন্ড ভাবে রাজনৈতিক সরকার বলে দাবি করে আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল। তা আওয়ামী লীগ সরকারের এই সিদ্ধান্তগুলো কিভাবে আমলারা নেয়? তাহলে আওয়ামী লীগ সরকার থাকে কোথায়? রাজনৈতিক নেতৃত্ব থাকে কোথায়? প্রধানমন্ত্রী দেশের বাইরে, কিন্তু অন্য মন্ত্রীরা আছেন, তো তারা কি প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করে এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারতেন না? তাহলে কি বাংলাদেশে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে কোনো সিদ্ধান্ত হবে না? তো সুতরাং এই যে জবাবদিহি, যে কথাটি মেজবা ভাই বললেন, যে জবাবদিহি নেই অথবা জবাবদিহি করার প্রয়োজনীয়তা বোধ করেন না, এটি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার বলে মনে করি। আর যেটি কথা বলছে যে নির্বাচন 5 বছর পর, বা নির্বাচন কমিশন, এগুলো আলোচনা করা খুবই জরুরি। কারণ জবাবদিহি যদি আদায় করতে হয়, তাহলে নির্বাচন প্রয়োজন, এবং নির্বাচনটি সুষ্ঠু হওয়া প্রয়োজন, বা সুষ্ঠু নির্বাচনের জন্য একটি বিশ্বস্ত এবং স্বাধীন নির্বাচন কমিশন প্রয়োজন। কোন দল ক্ষমতায় আছে, কোন দল ক্ষমতায় যাবে, সেটি কিন্তু বিষয় না, মানুষের ভোটাধিকার। এই যে আমরা জবাবদিহি, জনগণের
জনগণের সরকার চাচ্ছি, জনগণের স্বার্থ রক্ষা করবে, তাহলে তো জনগণের যদি কথাই বলতে না দেয়, জনগণের জি। রায় নিতে না দেওয়া হয়, তাহলে কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। একটা জি, কথা সোহরাব বলতে হাসান, পারেন যে আমাদের এখানে সুষ্ঠু নির্বাচন করেও যারা ক্ষমতায় আসেন তারা জনগণের কে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেন, কিন্তু নির্বাচনটাই যদি সুষ্ঠু না হয় তাহলে তো এই প্রতিশ্রুতি রক্ষা করা প্রয়োজন, যে এই তাগিদটাই অনুভব করবেন। আসলে সেটি সত্যি একটি দীর্ঘ প্রক্রিয়া এবং গোড়ায় গলদ বলা চলে। সোহরাব হাসান, আমাদের হাতে সময় কম, আমি বাকি দুইজন অতিথিকে একটু সময় দিতে চাই, কয়েক সেকেন্ড করে। অজয় দাশগুপ্ত, আপনি যদি একটু বলেন যে যেহেতু বলেছেন যে ওবায়দুল কাদের বলেছেন যে প্রধানমন্ত্রী পর্যবেক্ষণ করছেন বিষয়টি এবং খুব দ্রুত সুরাহা হবে, আপনি কি দেখেন কিনা যে খুব দ্রুত এর সমাধান হচ্ছে? সমাধান তো একটা তো সিদ্ধান্ত হবেই, সবাই পছন্দ নাও হতে পারে ভাড়া বাড়ানো, কিন্তু সোহরাব হাসান যেটা বললেন, বাংলাদেশের দুর্ভাগ্য তো 50 বছরের প্রায় 30 বছর এই অরাজনৈতিক সামরিক শাসক বা সামরিক শাসকদের গড়া দল ক্ষমতায় ছিল। কাজেই সেটা তো একটা বড় সমস্যা, এবং আমাদের সমাজেরও অনেকে দেখা গেছে যে এই অরাজনৈতিক সামরিক সরকারকে বাহবা দিতে, তাদের পিছনে শক্তি বাড়াতে কিন্তু তৎপর থাকে আর কি। আমি মনে করি যে সরকারের জবাবদিহিতা যে সরকারই থাকুক, দেশ পরিচালনার যদি দায়িত্ব নেয় তারা, তাইলে অবশ্যই এইগুলো, এবং বিশেষ করে আজকের এই সুযোগে আমি একটা কথা বলে শেষ করব, বাংলাদেশের আমদানি ব্যয়ের সবচেয়ে বড় খাত হচ্ছে জ্বালানি তেল। এই জ্বালানি তেল আমদানি, বিতরণ, বন্টন, মূল্য নির্ধারণ, এইটার ব্যাপারে গত 50 বছর ধরেই স্বচ্ছতা, জবাবদিহিতার প্রকট অভাব আছে। সেইটা আমাদের আরো নিশ্চিত বেশি করতে হবে। জি, নজরে আনা দরকার। জি, ডক্টর মেজবা কামাল, যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে সেটি দিয়ে শেষ করতে চাই এক লাইনে। মানে আমি বলবো যে আপনার জনগণের যে অবস্থা সেটার কথা কিন্তু মাথায় রাখতে হবে। বিশেষ করে আপনার এই যে করোনা পরিস্থিতিতে আমাদের সাধারণভাবে মানুষের উপরে কিন্তু খুবই নেতিবাচক অভিঘাত তৈরি হয়েছে, এবং যে কথাটা আপনার এসছে যে অন্তত 3 কোটি মানুষ নতুন করে কিন্তু দারিদ্র্য সীমার মধ্যে প্রবেশ করেছে। তো এই যে মানুষ তাদের এই যে বিপর্যস্ত অবস্থা, আমি তো শিক্ষক হিসেবে বলতে পারি যে আপনার বিভিন্ন জায়গায় ছাত্ররা ঝরে পড়েছে, এবং বিশ্ববিদ্যালয় পরিসরে কিন্তু জি, অধ্যাপক ডক্টর মেজবা কামাল, কমে গেছে। আপনাকে আর এই সময় দিতে অবস্থায় পারছি আমার না। শেষ কথাটা হচ্ছে যে মানুষের জীবনের উপর অভিঘাতের এই সময়ে এরকম সিদ্ধান্ত নেওয়া মানে উচিত নয়। আপনার অনেক নেওয়াটা ধন্যবাদ কতটা ডক্টর মেজবা কামাল এবং একই সাথে সোহরাব হাসান ও অজয় দাশগুপ্ত। নিউজ 24 এর পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের নিউজরুম সংলাপ।